স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর এবং আগামী নির্বাচন বিষয়গুলো কোন দিকে গড়াচ্ছে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস বারবার বলার চেষ্টা করছেন যে নির্বাচন এর মধ্যে তারা দিতে চান না, অর্থাৎ তিনি বলছেন যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশে আসলে নির্বাচন চাচ্ছে এবং সেজন্য তিনি এটা নিয়ে বারবার বলছেন। এবং জাপানের মতো জায়গায় তিনি সাংবাদিকদের বলছেন দেশে একটি মাত্র দল নির্বাচন চায়। এই কথাটি বলার কারণে তিনি কিন্তু রাজনীতিতে আরও হালকা হয়ে উঠেছেন। তার যে ওয়েট, তার কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই জায়গাটি আস্তে আস্তে কিন্তু পরিবর্তিত হতে চলেছে। এখন বিষয়টা হচ্ছে বিএনপি একাই শুধু নির্বাচন চাচ্ছে না অন্য কোনো দল নির্বাচন চাচ্ছে না, এটি নিয়ে আজকে আলোচনা শুরু করব। তারপর আসলে কেন ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে এরকম নেগোশিয়েট করার চেষ্টা করছে বা নির্বাচন নিয়ে এক ধরনের দর কষাকষি করছেন, এর পেছনে আসলে রহস্য কি, এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে নির্বাচন যখন তিনি বলছেন যে নির্বাচন একটি দল চাচ্ছে, আদৌ কি একটি দল চাচ্ছে? এবং তার পাল্টা কিন্তু আজকে 30 মে 2025 জিয়াউর রহমানের শাহাদাত 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে মির্জা আব্বাস কিন্তু জবাব দিয়েছে এবং তিনি বলেছেন বাংলাদেশে এক ব্যক্তি শুধু নির্বাচন চায় না, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূস। সুতরাং বিএনপি এবং ডক্টর ইউনূস যে মুখোমুখি দাঁড়িয়েছে এটি ডক্টর ইউনূসের নিজের বক্তব্য দিয়ে তিনি স্পষ্ট করলেন। বিএনপি বলতেই পারে রাজনৈতিক দল হিসেবে তার এক্সপেকটেশন, কিন্তু ডক্টর ইউনূস যখন এই বিষয়ে কথা বলছেন তখন এটি কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে অন্য দলগুলো কি নির্বাচন চাচ্ছে কিনা। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে গত দিনে প্রায় 47টি থেকে 51টি দল, প্রায় 50-55টি দলের মতো রাজনৈতিক দল তাদের সাথে গত এই আওয়ামী লীগের সময় যুগপৎ আন্দোলন করেছে। তার মধ্যে আজকে 12 দলীয় জোট, যেটি 20 দলীয় জোট নামে একসময় জামাত টামাত সবাই ছিল এই জোটটিতে, এই 12 দলীয় জোট কিন্তু আজকে স্পষ্ট করেছে তারাও নির্বাচন চায়। ডক্টর ইউনূসের এই বক্তব্যের পর তারা কিন্তু প্রেস ব্রিফিং করেছে এবং জনগণের সামনে পৌঁছে দিয়েছে তাদের বার্তা যে তারাও নির্বাচন চায়। আমজনতার দল তারেক, যে শেখ হাসিনার সবচেয়ে বেশি ভারত বিরোধী আন্দোলন করে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, সে তারেকও কিন্তু জবাব দিয়েছে যে আমরা নির্বাচন চাই। সুতরাং এরকম 51টি দল নির্বাচন চায়। পাশাপাশি আসি জামাত ইসলাম, সেই জামাত ইসলামীও বলেছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তারা নির্বাচন চায়, কারণ জানুয়ারির পরে যদি সময় ক্ষেপণ করে নির্বাচনটি দেওয়া হয় সেক্ষেত্রে বর্ষা, প্রাকৃতিক যে দুর্যোগ বাংলাদেশের ক্ষেত্রে সবসময় হয় সেই প্রাকৃতিক দুর্যোগটি দেখা দেবে এবং নির্বাচনটি আসলে সঠিকভাবে করা সম্ভব হবে না। তাহলে কি হলো, জামাতও নির্বাচন চাচ্ছে নাকি এনসিপি, চাচ্ছে নাকি ইসলামী আন্দোলন, চাচ্ছে নাকি ইসলাম ভিত্তিক হেফাজতের একটি অংশ বা ইসলাম ভিত্তিক কিছু রাজনৈতিক দল বা ছোট দু একটি রাজনৈতিক দল এই নির্বাচন চাচ্ছে না। এনসিপি, ইসলামী আন্দোলন বা দু একটি রাজনৈতিক দলের আপত্তির প্রেক্ষিতে ডক্টর ইউনূস বলছেন যে বাংলাদেশে মাত্র একটি রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে। তার মানে কি, তিনি একটা পক্ষে একটা অবস্থান নিয়ে নিয়েছেন। তাহলে কি হলো, তার যে এই যে মুখোমুখি অবস্থান, এইটা খুব এক ধরনের রাজনীতিতে নতুন করে এক ধরনের জেদাজেদির খেলা শুরু হয়েছে। তো ডক্টর ইউনূস কি আসলে জেদাজেদির খেলায় যেতে পারেন? এই খেলাটা কখন থেকে শুরু হলো? যখন বিএনপি বুঝতে পারলো যে ডক্টর ইউনূস আসলে নির্বাচন দিবেন না, প্রথম তারা কিন্তু ইশরাককে দিয়ে এই খেলাটা শুরু করলো, অর্থাৎ ঢাকা দক্ষিণের মেয়রের শপথ দেয়া। এবং ডক্টর ইউনূস কিন্তু এই গোলে কিন্তু এই গেমের ফাঁদে, অর্থাৎ বিএনপির ফাঁদে কিন্তু ডক্টর ইউনূস পা দিলেন। কীভাবে পা দিলেন? বিএনপি কিন্তু আন্দোলন করলো। একদিকে চট্টগ্রামের শাহাদাতের মেয়র আপনারা দিয়ে রেখেছেন আদালতের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটা নিয়ে আপনার এনসিপির কোনো আপত্তি নেই, ডক্টর ইউনূসের সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু ঢাকা দক্ষিণে যখন মেয়র হতে আসলেন ইশরাক, তখন এটা নিয়ে আপত্তি করলো এবং এনসিপি সেটা নিয়ে জোরালো আপত্তি করলো। এনসিপির একজন নেতা রিট করলেন, সেটা নিয়েও খুব কিন্তু এক ধরনের আপত্তি তৈরি হলো যে এনসিপি যাতে প্রভাব বিস্তার করছে। তাহলে এই যে শেষ পর্যন্ত আদালতের রায়কে ভায়োলেট করলেন সরকার, ডক্টর ইউনূসের সরকার আদালতের রায়কে ভায়োলেট করে ইশরাককে শপথ দিলেন না। তারপরে এতে কিন্তু এক ধরনের ক্ল্যাশ তৈরি হলো যে সরকার পক্ষপাতমূলক। যখন এই ধরনের একটা প্রকট অবস্থা তৈরি হলো তখন কিন্তু ডক্টর ইউনূস পদত্যাগের কথা বললেন, এক ধরনের কিন্তু পদত্যাগ করবেন না, খুব চালাকি করলেন যে দেখলেন যে রাজনৈতিক দলগুলি স্পষ্টত বিএনপি নেতা সালাউদ্দিন কিন্তু বলে দিলেন যে আপনি যদি পদত্যাগ করেন তাহলে আমরা বিকল্প খুঁজে নিব, মানে স্পষ্ট আপনি পদত্যাগ করেন, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো আপত্তি নেই যদি আপনি চলে যেতে চান, কারণ আমরা হাঁপ ছেড়ে বাঁচি। বিএনপির ভাষ্যটা এরকম যে আপনি চলে গেলে আমরা বিকল্প খুঁজে নেব।
একটা নিজের ব্যক্তিত্ব পার্সোনালিটি যদি থাকতো তিনি সে সময় কিন্তু পদত্যাগ করে চলে যেতেন। কারণ হচ্ছে তাকে কিন্তু অলরেডি বিএনপি বলে দিয়েছে আপনারা চলে যান, গেলে চলে যান, আমরা বিকল্প খুঁজে নিই। এর মাধ্যমে কিন্তু এক ধরনের ডক্টর ইউনূসের পরাজয় হয়েছে। পরাজয়টা হয়েছে তিনি একজন পলিটিশিয়ান থেকে অনেক আপার লেভেলের একজন মানুষ ছিলেন, যে মানুষটাকে আসলে ধরা ছোঁয়ায় আনা খুব টাফ ছিল। তিনি সরকারের প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, এটা আলংকরিক পোস্ট ছিল, তিনি সবাইকে দেখভাল করে রাখা এটা আলাদা বিষয় ছিল। কিন্তু পলিটিশিয়ানের ভাষায় পলিটিশিয়ানকে রিপ্লাই করা, তখন কিন্তু আর নোবেল লরিয়েট হিসাবে তা বিবেচিত হচ্ছে না, তিনি এখন আস্তে আস্তে পলিটিশিয়ান হিসেবে বিবেচিত হচ্ছে। তো এখন যখন তিনি তাকে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্য দিয়ে তাকে কিন্তু পলিটিশিয়ানের কাতারে নিয়ে আসলেন, এতে কি হলো, ডক্টর ইউনূসের নিজের যে ওয়েট সেটি কিন্তু নষ্ট হলো। আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের তারা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল, এক ধরনের কিন্তু প্রতিপক্ষ হিসাবে তৈরি হলেন কিন্তু ডক্টর ইউনূস। সুতরাং আসি এখন ডক্টর ইউনূস কেন নির্বাচন নিয়ে এইরকম একটি অবস্থান নিলেন, তার এই অবস্থানটি নিয়ে আমরা কিছু তিনি কি কোনো ধরনের নেগোসিয়েশন চাচ্ছেন কিনা, তিনি কোনো ধরনের দর কষাকষি করছেন কিনা, এইটি আসলে স্পষ্ট হওয়া দরকার। আমি কয়েকটা দর কষাকষির সিমটম আপনাদেরকে বলবো যে ডক্টর ইউনূস এইটা চাইতে পারেন, এই দর কষাকষি করতে পারেন। যেহেতু ডক্টর ইউনূস আগেও রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সময়, এবং গত ১/১১ সময় ২০০৮ সালে, তখন কিন্তু শেখ হাসিনা তাকে সুৎখুর টুৎখুর বলে একদম তাকে নাঙ্গা করে দিয়েছিলেন। তিনি কিন্তু পিছপা হয়ে রাজনৈতিক দল গঠন করা থেকে বিরত থেকে আগের অবস্থানে চলে গিয়েছে। আবার এখন সুযোগ পাওয়ার পরে আবারও তার রাজনৈতিক এক ধরনের খায়েশ তার মধ্যে তৈরি হয়েছে। এখন তিনি যদি রাজনৈতিক খায়েশ যদি তার থেকে থাকে, তাহলে তিনি এক ধরনের সমঝোতা বা সমন্বয় তিনি করতে পারেন। এখন কি ধরনের সমঝোতা বা সমন্বয় তিনি করতে পারেন? প্রথম কথা হচ্ছে, জামাত ও এনসিপির হয়ে দর কষাকষি করতে চায় যাতে তাদেরকে কমপক্ষে ১০০ আসন বিএনপি ছেড়ে দেয়। এটি হচ্ছে আগামী নির্বাচনের প্ল্যান। এখন আগামী নির্বাচনে ডক্টর ইউনূস চলে যাবে, কিন্তু স্টুডেন্টরা নেগোসিয়েশন চাচ্ছে বা জামাত ইসলামী নেগোসিয়েশন চাচ্ছে। এখন বিএনপির সাথে তারা কিন্তু সরাসরি নেগোসিয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি এখন আর তাদের নাই। অর্থাৎ এনসিপি এবং জামাত এমন একটা অবস্থান তারা নিয়ে ফেলেছে বিএনপির সাথে বৈরিতা করে গত ৮-৯ মাসে, যে কারণে তাদের পক্ষে বিএনপির সাথে ওই রকম একটা নেগোসিয়েশন করা তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। সেই জন্য এই মধ্যস্থতাটা ডক্টর ইউনূসের মাধ্যমে করার একটা সুযোগ থাকতে পারে, এবং ডক্টর ইউনূস সেই নেগোসিয়েশনটা করার জন্য নির্বাচন নিয়ে কোনো ধরনের তারিখ ঘোষণা বা কিছু বলছে না। দ্বিতীয়ত, ইউনূস আরেকটি বিষয় চাইতে পারে, সেটি হচ্ছে ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার, যে জাতীয় সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস আর উপপ্রধান হবে তারেক রহমান, রাষ্ট্রপতি হতে পারেন বেগম জিয়া। এই যদি হয় তাহলে এটা নিয়ে এক ধরনের নেগোসিয়েশন দরকার। এখন বিএনপি যদি এটাতে রাজি না হয়, বিএনপিকে হয়তো রাজি করানোর জন্য ইনডাইরেক্টলি বা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছে, যেসব কথাগুলো রাজনীতিতে কিন্তু অস্পষ্ট থেকে যায়, ওই কথাগুলোর কোনো একটি থাকতে পারে যেটি নিয়ে আসলে কোনো ধরনের আপত্তি থাকতে পারে ডক্টর ইউনূসের, এবং এই নেগোসিয়েশনটা না হওয়ার কারণে নির্বাচন নিয়ে কোনো ধরনের মুখ ডক্টর ইউনূস খুলছেন না, বা তারিখ নিয়ে এক ধরনের দর কষাকষি বিএনপির সাথে করছেন, এবং সেটা ইনডিরেক্টলি করছেন, ডিরেক্টলি বলতে পারছে না। ডিরেক্টলি বললে যদি বিএনপি নেতারা ওপেন বলে দেয়, রাজনীতির মাঠে চলে আসে, এই জন্য এই ইনডিরেক্ট দর কষাকষি চলছে। অথবা তৃতীয় আরেকটি দর কষাকষি হতে পারে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস আগামীতে বিএনপি যদি নির্বাচনে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হতে চান, এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় সেক্ষেত্রে তার কোনো আপত্তি থাকবে না। এই ধরনের একটি নেগোসিয়েশনও তার ডক্টর ইউনূস থাকতে পারে, যে কারণে ডক্টর ইউনূস এককভাবে কিন্তু এই নির্বাচন হওয়া না হওয়া নিয়ে কিন্তু লড়ছেন, এবং তার মদতপুষ্ট দু একজন উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে কথা বলছেন, এবং তার প্রেস সচিব খুব জোরালোভাবে এইসব বিষয়গুলোকে ড্রিল করার চেষ্টা করছে যে ডিসেম্বরে হবে না, জুনে হবে, ডক্টর ইউনূস এক কথার মানুষ, এই কথাগুলো আসছে। তারপর চতুর্থ তারিখ নেগোসিয়েশনের দিক হতে পারে, দর কষাকষির দিক হতে পারে, সেটি হচ্ছে তিনি পদত্যাগ করে এনসিপির হাল ধরতে পারেন। অর্থাৎ নাহিদ যে প্রধান আছেন এনসিপির এখন, ডক্টর ইউনূস সেই পদটিতে চলে যেতে পারেন, এবং এই জায়গাটিতে এক ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করে হয়তো ইউনূসে নাহিদের সাথে কথা বলে নাহিদকে একটা শক্ত অবস্থান তৈরি করার জন্য ডক্টর ইউনূসে নাহিদের জায়গাটা দখল করে এনসিপির প্রধান হয়ে যেতে পারেন, আর আগামীতে এনসিপির হয়ে প্রধানমন্ত্রীও হতে পারেন। যেহেতু ওনার ক্ষমতার লোভ বা ক্ষমতার ইচ্ছা আগে থেকে, অভিপ্রায় আগে থেকে ছিল, সেক্ষেত্রে তিনি এটি করতে পারেন। সেটার জন্য এনসিপিকে শক্ত অবস্থান তৈরি করতে নির্বাচন দেরি করছেন, এটা হতে পারে, এবং এটাতে আপত্তির কিছু নেই। এবং
ডক্টর ইউনূস যখন এখান থেকে চলে যাবেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার পদ ছেড়ে এনসিপিতে জয়েন করবেন, তখন কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি চলে আসবে। তখন এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত তিনি মানে দলটা অর্থাৎ এনসিপি শক্তিশালী হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। এনসিপি সবগুলো উইং যদি প্রতিষ্ঠিত হয়, এনসিপি যদি একটা শক্তিশালী অবস্থানে মাঠে কাজ করা শুরু করে, তখন ডক্টর ইউনূস এখান থেকে পদত্যাগ করে চলে যাবেন তৃতীয় কারো কাছে ক্ষমতা দিয়ে, অর্থাৎ অন্তর্বর্তী কোনো সরকারের হাতে ক্ষমতা দিয়ে। পঞ্চমত হচ্ছে নাহিদ, অর্থাৎ এনসিপির যিনি প্রধান, তিনি ডক্টর ইউনূসকে এখনো সিগন্যাল দিতে পারেন নাই। নাহিদ তো ফিল্ডের অবস্থাটা দেখার চেষ্টা করছেন যে ফিল্ডে এনসিপির অবস্থান কি, জামাতের অবস্থান কি বা বিএনপির অবস্থান কি। এর মধ্যে 28শে মে বিএনপি কিন্তু একটা সমাবেশ করেছে, বিশাল সমাবেশ ঢাকাতে, যে সমাবেশের কারণে শক্তি, তরুণ, যুব অর্থাৎ স্বেচ্ছাসেবক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু বিশাল একটা শোডাউন কিন্তু বিএনপি করেছে এবং লক্ষ লক্ষ জনতা কিন্তু রাজপথে নেমে এসেছে। এটাও কিন্তু সরকারকে এক ধরনের বার্তা দিয়েছে। তো সুতরাং এখানে নাহিদ দেখছে যে তাদের ফিল্ড এখনো ভালো হয়ে ওঠেনি, শক্তিশালী হয়ে ওঠেনি। নাহিদ কিন্তু জোরালোভাবে ঢাকায় প্রচারণা চালাচ্ছে, এনসিপির সার্জিস কিন্তু উত্তরাঞ্চলে যে প্রচারণা চালাচ্ছে, তারপর হচ্ছে হাসনাত তার এলাকায় প্রচারণা চালাচ্ছে। আপনি দেখতে পেয়েছেন যে চট্টগ্রামে গিয়ে হাসনাত নির্বাচনী প্রচারণা, তাদের দলের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো তারা কিন্তু শক্তিশালীভাবে তাদের রাজনৈতিক দলটাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তো সেই সময় আসলে তাদের পক্ষে তো এতদিন একটা দলকে সমর্থন, তার শক্তিশালী হওয়ার জন্য সুযোগ দিয়ে আসলে সময় ক্ষেপণ করার সুযোগ খুব কম থাকে। এই বিষয়টি আসলে হয়তো ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়ার জন্য তাকে হয়তো দেরি করছে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কেন এনসিপির প্রতি একটু উইকনেস, ডক্টর ইউনূস কেন জামাতের প্রতি একটু উইকনেস? কারণ হচ্ছে, আপনাদের খেয়াল আছে যে 5 আগস্টের পরে বিএনপি কিন্তু এই সরকার থেকে একটু দূরত্ব বজায় রেখেছে, যেহেতু ছাত্ররা এই সরকারটাকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং বিএনপি তাদের হাতেই দায়িত্বটা দিয়ে রেখেছে যে তোমরাই সরকার গঠন করো, নির্বাচনের জন্য একটা ডেট তারা দিবে, তারাই সব কিছু রিফর্ম করে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে। এরকম একটা মানে নিরপেক্ষ সরকার তারা বিএনপি চেয়েছে। এই জন্য সরকারটার সাথে তারা কিন্তু অ্যাটাচ হয় নাই, তাদেরকে কিন্তু অফার করা হয়েছিল এবং তারা কিন্তু চাইলেই সেই সময় কিন্তু এই অন্তর্বর্তী সরকারে আসতে পারতো। তারা চেয়েছিল যে এই সরকারটা নিরপেক্ষ থেকে নির্বাচন দিলে তারা, যদি জনগণ চায়, সেই সময় তারা ক্ষমতায় আসবে। তারা এই জায়গায় কোনো ভুল করেছে বলে এখন পর্যন্ত কেউ বলছে না। কারণ হচ্ছে তারা ঠিকই আছে, কারণ এই সরকারের যে বিতর্ক, এই সরকার যে নিউট্রাল অবস্থানে থেকে যে কাজগুলো করবে, বিএনপি সেখানে থাকলে সেগুলো প্রভাবিত হতো এবং প্রশ্ন তৈরি হতো যে বিএনপি এগুলোতে প্রভাব বিস্তার করছে। এবং সেই সুযোগে, অর্থাৎ বিএনপি দূরে থাকার কারণে কারা সামনে ছিল ডক্টর ইউনূসকে এই সরকার গঠনের সময়? জামাত ছিল সামনে, জামাতের আমির, তারপর পাশাপাশি ছিল কিছুটা এবি পার্টির প্রভাব ছিল, অর্থাৎ মুজিবুর রহমান মঞ্জু বা ব্যারিস্টার ফুয়াদের দলের কিছুটা প্রভাব ছিল, আর এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি অথবা ছাত্র সমন্বয়করা। এই ছাত্র সমন্বয়কদেরকে সেই সময় থেকে ডক্টর ইউনূস মনে করছেন যে তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে, আদৌ তারা তাকে ক্ষমতায় বসায়নি। সুতরাং এই জায়গাটাতে ডক্টর ইউনূসের একটা ভুল ধারণা তৈরি হয়েছে তার মধ্যে, যে তারা ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। এই জন্য দেখবেন ছাত্রদেরকে তিনি কিন্তু এক ধরনের পীর মানেন, মাস্টার মাইন্ড বলা, এটা বলা, সেটা বলা, এই জিনিসগুলো হয়েছে। আসলে ডক্টর ইউনূস এই জায়গাটাতে ছাত্রদের প্রতি এক ধরনের নজর, জামাতের প্রতি এক ধরনের নেক নজর যেটা দেখা, সেই নেক নজরে তিনি দেখেন। এবং এই নেক নজরের কারণে কিন্তু জামাতের একজন নেতা অর্থাৎ এটিএম আজহার যে মুক্তি পেয়েছে, এটা কিন্তু এক ধরনের সরকারের গ্রিন সিগন্যালই বলা যায়, যে এতদিন পরে যে ডক্টর এটিএম আজহারকে কিন্তু বারবার আদালত কিন্তু তার রায় নিয়ে এক ধরনের ঘুরপাক খাচ্ছিল, তাকে মুক্তি দিচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সরকার প্রধানের এক ধরনের গ্রিন সিগন্যাল থেকেই তাকে মুক্তি দেওয়া হলো। এটি কিন্তু স্বাভাবিকভাবে মানুষের এক ধরনের চিন্তা বা পারসেপশন তৈরি হয়েছে। তো সুতরাং ডক্টর ইউনূস কোনো একটা নেগোসিয়েশন থেকে যে নির্বাচনের ডেট বলতে চাচ্ছেন না, এটি কিন্তু আস্তে আস্তে রাজনীতিতে সুস্পষ্ট হচ্ছে। এখন সেটি আসলে দেখার বিষয়, আসলে কোন ঘাটের জল কোন ঘাটে গড়ায়, সেটি দেশের মানুষ দেখবে।